আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা টলারেন্স নিয়ে আলোচনা করব। তো টলারেন্সটা কি? ধরো তোমার বডিতে কোনো একটা অ্যান্টিজেন আসলো, তো নর্মালি কি হওয়ার কথা? অ্যান্টিজেন আসলো, তোমার বডি রেসপন্স হিসেবে সেটাকে ফরেন বডি হিসেবে ট্রিট করে একটা রেসপন্স দেখাবে, তাই না? কোনো কারণে যদি এই রেসপন্সটা তোমার বডি থেকে না আসে, তাহলে সেটাকে কি বলা হয়? টলারেন্স। ওকে, তাহলে এটা একটা স্টেট। তাহলে টলারেন্স ইজ দ্য স্টেট অফ স্পেসিফিক ইমিউনোলজিক আনরেসপন্সিভ। তাহলে ইট ইজ দ্য স্টেট অফ স্পেসিফিক ইমিউনোলজিক আনরেসপন্সিভনেস, an immune response to a certain antigen or epitope does not occur although the immune system is otherwise functioning normally. যদিও ওই পার্সোনেল কী হতে পারে, ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট থাকতে পারে, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে সে কোনো রেসপন্সই শো করবে না। এই জিনিসটা হচ্ছে টলারেন্স। ওকে, আচ্ছা, তো দেখো আমাদেরকে জানতে হবে সেলফ টলারেন্স কি সেই সম্পর্কে। ওকে, তাহলে দেখো সেলফ টলারেন্স রেফার্স টু ল্যাক অফ রেসপন্সিভনেস। হ্যাঁ, রেসপন্সিভনেস থাকবে না, ল্যাক অফ রেসপন্সিভনেস অফ দ্য ইমিউন সিস্টেম টু অ্যান ইন্ডিভিজুয়ালস ওন অ্যান্টিজেন। ধরো একটা ইন্ডিভিজুয়ালের বডির ভিতরে কিছু নিজস্ব অ্যান্টিজেন আছে, তো সেগুলোর প্রতি কি আনরেসপন্সিভনেস হওয়াটা, ঠিক আছে? ইট আন্ডারলাইজ আওয়ার অ্যাবিলিটি টু লাইভ ইন হারমোনি উইথ আওয়ার সেল অ্যান্ড টিস্যু। আমি আবার বলছি, সেলফ টলারেন্স রেফার্স টু ল্যাক অফ রেসপন্সিভনেস টু দ্য ইমিউন সিস্টেম of the immune system to an individual's own antigen. It underlies our ability to live in harmony with our cell and tissue. ওকে, আচ্ছা, তারপর সেলফ টলারেন্স এটার মেকানিজম দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হলো পেরিফেরাল। তাহলে সেন্ট্রাল টলারেন্স যেটা, এইটা হচ্ছে আবার দুভাগে মেইনলি আলোচনা আছে। একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স ইন টি সেল, আর একটা হলো সেন্ট্রাল টলারেন্স ইন বি সেল, ঠিক আছে? তো দেখো এটার ডেফিনেশনটা আমরা আগে দেখি। সেন্ট্রাল টলারেন্স কাকে বলা হচ্ছে? ইট রেফার্স টু ডেথ অর ইনঅ্যাক্টিভেশন অফ ইমিউন সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট ইন সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান। সেন্ট্রাল লিম্ফয়েড অর্গানে কিছু সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট আছে, এবং অবশ্যই এই লিম্ফোসাইটগুলো কী হতে হবে? ইম্যাচিউর হতে হবে। এই ইম্যাচিউর সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট যেগুলো আছে, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অথবা কী হয়ে যাবে? ডেথ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল টলারেন্স রেফার্স টু ডেথ অর ইনঅ্যাক্টিভেশন অফ ইম্যাচিউর সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট ইন দ্য সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান। ওকে, তাহলে সেন্ট্রাল টলারেন্স ইন দ্য টি সেল আর বি সেল। আমরা টি সেলটা প্রথমে আলোচনা করি। দেখো প্রথমে কী হয়, টি সেলটা বোন মেরোতে তৈরি হয় আর ম্যাচিউর হয় কোথায়? থাইমাসে। তো যখন থাইমাসে ম্যাচিউর হবে, অনেক ইম্যাচিউর টি সেল আছে যারা কি করবে? যারা সেলফ অ্যান্টিজেন, আমার ভিতরের অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে। ইম্যাচিউর টি সেলগুলো আমার ভিতরের অ্যান্টিজেনগুলোকে রিকগনাইজ করবে উইথ হাই অ্যাভিডিটি, মানে অনেক আগ্রহের সাথে সে কী করবে? রিকগনাইজ করবে। মে ডাই বাই অ্যাপোপ্টোসিস, তারা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারা যাবে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে ক্লোনাল ডিলেশন, বা ডিলেশন। আচ্ছা, দিস প্রসেস অফ ডিলেশন ইজ কল্ড নেগেটিভ সিলেকশন। এটাকে কী বলা হচ্ছে? নেগেটিভ সিলেকশন। আচ্ছা, তারপরে কিছু সেলফ রিঅ্যাক্টিভ CD4 টি সেল আছে, যেগুলো হচ্ছে এই যে ক্লোনাল ডিলেশনের মাধ্যমে যেগুলো মারা যায়নি, যারা কি আছে? বেঁচে আছে। এরা কি করবে? এরা রেগুলেটরি টি সেলে ডিফারেন্সিয়েট হবে। এরা কি হবে? রেগুলেটরি টি সেলে ডিফারেন্সিয়েট করবে। তাহলে প্রথম কাহিনী কি হলো? থাইমাসে যখন ম্যাচুরেশন হলো, সে সময় অনেক ইম্যাচিউর টি সেল সেলফ অ্যান্টিজেন যেগুলো আছে সেগুলোকে প্রথমে রিকগনাইজের পরে তাদের অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মৃত্যু হয়ে গেল, যাকে বলা হচ্ছে ক্লোনাল ডিলেশন, এবং এটাকে নেগেটিভ সিলেকশনও বলা হয়। দ্বিতীয়ত, কিছু ইম্যাচিউর টি সেল যারা এই ক্লোনাল ডিলেশনের মাধ্যমে চলে গেল না, যারা থেকে গেল, তারা কি করবে? তারা হচ্ছে তোমার রেগুলেটরি টি সেল যে আছে সেই রেগুলার টি সেলে ডিফারেন্সিয়েট করবে। ওকে, এটা ছিল হচ্ছে সেন্ট্রাল টলারেন্স, টি সেলের সেন্ট্রাল টলারেন্সের কথা। এবার আমরা আলোচনা করবো বি সেল নিয়ে। দেখো ইম্যাচিউর বি সেল যদি সেলফ অ্যান্টিজেনকে রিকগনাইজ করে, তাহলে কী হবে? তারা তাদের মানে সারফেস যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টরটাকে হচ্ছে মডিফিকেশন করে দিবে। হ্যাঁ, মানে এই সারফেস রিসেপ্টরটাকে তারা চেঞ্জ করে দিবে। এই চেঞ্জ করার ফলে কী হবে? আর রিকগনাইজেশন ঠিকমতো হবে না, ঠিক আছে? তাহলে দে চেঞ্জ দিয়ার সারফেস রিসেপ্টর অ্যান্ড স্টপ রিকগনাইজিং দ্য সেলফ অ্যান্টিজেন। দিস প্রসেস ইজ কল্ড
রিসেপ্টর এডিটিং, তাহলে বি সেল কী করবে? রিসেপ্টর এডিটিং করবে। আচ্ছা, ইফ এডিটিং ফেল, যদি এই এডিটিংটা ফেল হয় তাহলে কী হবে? টু এলিমিনেট অটো রিঅ্যাক্টিভিটি দেন ইম্যাচিউর বি সেল মে ডিলেটেড বাই অ্যাপোপ্টোসিস। যদি এডিটিংটা ফেল হয় তাহলে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে বি সেলটা মারা যেতে পারে। আর উইকার রিকগনিশন অফ সেলফ অ্যান্টিজেন মে লিড টু ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন এনার্জি রেদার দ্যান সেল ডেথ। আচ্ছা, আর যদি দুর্বলভাবে রিকগনিশন হয় সেলফ অ্যান্টিজেনের তাহলে এটা কী হতে পারে? এনার্জির দিকে লিড করতে পারে। তাহলে আমরা টি সেলের সেন্ট্রাল টলারেন্সের ক্ষেত্রে দুইটা কথা বলেছি। একটা হচ্ছে থাইমাসে হচ্ছে ওরা ম্যাচিউর নর্মালি হয়, যদি ম্যাচিউর কিছু ইম্যাচিউর টি সেল থাকে তারা কি করবে? তারা হচ্ছে সেলফ অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে এবং তারপরে হচ্ছে তোমার অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডাই হয়ে যাবে, ক্লোনালাইজেশন অথবা নেগেটিভ সিলেক্টিভিটি এগুলো বলা হচ্ছে। আর বাকিরা কী হবে? রেগুলেটরি টি সেলে কনভার্ট হবে বা ডিফারেন্সিয়েট করবে। আর যেটা হচ্ছে বি সেল, এরা কী করবে? রিসেপ্টরটাকে এডিটিং করবে, ফলে রিকগনাইজিং পাওয়ারটা হারিয়ে যাবে। আচ্ছা, আর যদি কি হয়? ফেল হয় তাহলে কি হবে? এটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নষ্ট হয়ে যাবে। আর যদি উইকার রিকগনিশন হয়, মানে দুর্বলভাবে রিকগনাইজ করতে পারে, তাহলে কী হবে? এনার্জিকে এটা লিড করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমরা আলোচনা করবো পেরিফেরাল টলারেন্স। তাহলে পেরিফেরাল টলারেন্স নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এটা কি? এটা আসলে কী বোঝাচ্ছে? refers to the neutralization of deletion of self-reacting B or T cell that have escaped central tolerance mechanism. এই যে সেন্ট্রাল টলারেন্সে যারা কি হলো? ছাড়া পাইলো, ওখানে যাদের কি হলো না, এইসবভাবে যারা বিভিন্ন জায়গায় ইনভলভ হলো না, তাদেরকে নিয়ে যেটা হবে সেটা হলো পেরিফেরাল টলারেন্স। ওকে, আচ্ছা, পেরিফেরাল টলারেন্সের ভিতরে কী আছে? এনার্জি, আমরা আগে আলোচনা করেছি এনার্জি। তারপরে রেগুলেটরি টি সেলের একটা কথা বলেছিলাম, সাপ্রেশন অফ সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট, মানে সাপ্রেশন অফ সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট বাই রেগুলেটরি টি সেল, আর ডিলেশন বাই অ্যাক্টিভেশন ইনডিউস সেল ডেথ। ডিলেশন বাই অ্যাক্টিভেশন ইনডিউস সেল ডেথ। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করি। দেখো, প্রথমে হচ্ছে আমাদের বডিতে যদি একটা অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেনটা কী করবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা এটা হচ্ছে এমএইচসি কমপ্লেক্সের মাধ্যমে হচ্ছে তোমার হেল্পার টি সেলের সাথে বাইন্ড করবে, তাই না? তাহলে ওর সাথে ও বাইন্ড করছে। একই সাথে কী হবে? তোমার হচ্ছে B7টা বাইন্ড করবে হচ্ছে তোমার CD4-এর সাথে। B7টা বাইন্ড করবে CD4-এর সাথে। তার মানে ওটা স্টিমুলেশন হয়ে থাকলে এই B7টা CD28-এর সাথে বাইন্ড যে করছে, এটাকে বলা হচ্ছে সিগন্যাল 2 অর কো স্টিমুলেশন। কোনো কারণে এই B7-এর সাথে CD28 যদি বাইন্ড করতে না হয়, অর্থাৎ সিগন্যাল 2 যদি না আসে বা কো স্টিমুলেশন যদি না হয়, সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো এনার্জি। ওকে, আচ্ছা, আমরা তাহলে দেখো এনার্জিটা কি? দিস রেফার্স টু প্রলং অর ইররিভার্সিবল ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন অফ লিম্ফোসাইটস ইনডিউসড বাই এনকাউন্টার উইথ অ্যান্টিজেন ইন দ্য অ্যাবসেন্স অফ কোস্টিমুলেশন। বলেছি কোস্টিমুলেশন অ্যাবসেন্সে। আচ্ছা, ফুল অ্যাক্টিভেশন অফ টি সেল রিকোয়ার্স টু সিগন্যাল, বাইন্ডিং অফ এমএইচসি অ্যান্টিসেল কমপ্লেক্স উইথ TCR সিগন্যাল 1 অ্যান্ড বাইন্ডিং অফ কো-স্টিমুলেটর মেইনলি B7 উইথ CD8 সিগন্যাল 2। প্রলং সিগন্যাল 1 আইজি অ্যান্টিজেন রিকগনিশন অ্যালোন। যদি প্রলং সিগন্যাল 1 থাকে, সিগন্যাল 2 যদি না থাকে, এটা কিসের দিকে লিড করতে পারে? এনার্জির দিকে লিড করতে পারে। ইট ইজ লাইকলি দ্যাট সেলফ অ্যান্টিজেন আর ডিসপ্লেড টু সেল স্পেসিফিক টি সেল ইন দ্য অ্যাবসেন্স অফ ইনএট ইমিউনিটি অ্যান্ড স্ট্রং কোস্টিমুলেশন। আচ্ছা, তারপরে কী বলছি? রেগুলেটরি টি সেলটা কী করবে? তোমার সাপ্রেশন করবে। কাকে সাপ্রেশন করবে? লিম্ফোসাইটকে। এই লিম্ফোসাইটটা কেমন? সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। তাহলে সাপ্রেশন অফ সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট বাই রেগুলেটরি টি সেল, আর লাস্টে হচ্ছে ডিলেশন বাই অ্যাক্টিভেশন ইনডিউস সেল ডেথ। আচ্ছা আচ্ছা, নেক্সটে হচ্ছে পেরিফেরাল টলারেন্স ইন CD4 টি সেল আছে, আর পেরিফেরাল বি সেল টলারেন্স আছে। আমরা এতক্ষণ পেরিফেরাল টি সেল টলারেন্সের আলোচনা করলাম। এখন দেখো CD4 টি সেলে কিছু টলারেন্স আছে। আচ্ছা, ইফ CD4 টি সেল রিকগনাইজ ক্লাস 1 MHC অ্যাসোসিয়েটেড পেপটাইড উইদাউট কো-স্টিমুলেশন, ইনেট ইমিউনিটি অর T cell help the CD4 cell become energy. আচ্ছা, peripheral B cell tolerance, mature B lymphocyte that recognize self antigen in peripheral tissue in the absence of specific helper T cell may be rendered functionally unresponsive. আচ্ছা, এবার অটো ইমিউনিটিটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমাদের টলারেন্স আলোচনা শেষ। তাহলে দেখো, ইমিউন রেসপন্স এগেইনস্ট সেলফ অ্যান্টিজেন। সেলফ অ্যান্টিজেনে কী হয় আমি বলি। দেখো, ইমিউন রেসপন্স এগেইনস্ট সেলফ অ্যান্টিজেন ডিউ টু লস অফ সেলফ টলারেন্স ইন বি সেল টি সেল অর বোথ। ঠিক আছে, যদি এই যে টলারেন্সটা আলোচনা করলাম, এই টলারেন্সটা যদি হারিয়ে ফেলে, বি সেলের টলারেন্স হতে পারে, টি সেলের হতে পারে, অথবা বোথ, তাহলে ইমিউন রেসপন্স এগেনস্ট সেলফ অ্যান্টিজেন ডিউ টু লস অফ সেলফ টলারেন্স বি সেল টি সেল বোথ ইজ কল্ড অটো ইমিউনিটি। মানে টলারেন্সে কী হয়? রেসপন্স করে না, আনরেসপন্স থাকে। কিন্তু কোনো কারণে যদি এই টলারেন্সটা হারিয়ে যায়, তাহলে কী হবে? রেসপন্সিভ হয়ে যাবে। কারণ টলারেন্স আছে বলে তো আনরেসপন্সিভ ছিল, টলারেন্স গেল মানে কি? রেসপন্সিভ হয়ে গেল। তাহলে কী হলো? ইমিউন রেসপন্স এগেনস্ট সেলফ অ্যান্টিজেন ডিউ টু লস অফ সেলফ
টলারেন্স বি সেল টি সেল আর বোথ ইজ কল্ড অটো ইমিউনিটি। অটো ইমিউন বেশ কিছু ডিজিজ আছে, একটা হচ্ছে অর্গান স্পেসিফিক, একটা হচ্ছে অর্গান নন স্পেসিফিক। তা অর্গান স্পেসিফিকের ভিতরে কী আছে, একটা হচ্ছে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ এটা কি, এটা তো সাইটোসিসের অর্গান ইনভলভ করে। মায়াস্থেনিয়া গ্রাফিস এটা কি, মাসল হয়। পার্নিসাস অ্যানিমিয়া এটা কি, গ্যাস্ট্রিক প্যারাটাল সেল। তারপরে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা প্লেটলেটে, হাসিমো থাইরয়েডাইটিস এগুলো। তারপরে সিস্টেমে কিছু আছে কি, এসএলই আছে, রিউমাটয়েড আর্থাইটিস আছে, আর রিউমাটিক ফিভার আছে। এসএলই এটা মাল্টি সিস্টেমকে ইনভলভ করে, আর রিউমাটয়েড আর্থাইটিস জয়েন্টকে ইনভলভ করে। আচ্ছা এখন দেখো এই যে অটো ইমিউনিটির কিছু মেকানিজম আছে। কি মেকানিজম? মলিকুলার মিমিক্রি। ধরো তোমার বডিতে একটা অ্যান্টিজেন আসছিল, ওই অ্যান্টিজেন ফরেন বডি হিসেবে তোমার বডি রেসপন্স দেখায়, ওইটাকে মেরে ফেলেছে। এখন তোমার বডির ভিতরেই ধরো হার্টে একটা প্রোটিন আছে, সেটাকে সে অ্যান্টিজেন মনে করে সেটাকেও সে ধ্বংস করলো, অথচ সেটা দরকারই ছিল। তাহলে কী করলো, মিমিক্রি করলো। ওই যে বাহিরের একটা অ্যান্টিজেনকে ধ্বংস করে তোমার বডির ভিতরে ভালো জিনিসকেও সে ধ্বংস করে দিচ্ছে, প্রয়োজনীয় জিনিসকে ধ্বংস করে দিচ্ছে, ফলে ডিজিজ হয়ে যাচ্ছে। এর এক্সাম্পল কি, এটাকে বলা হচ্ছে মলিকুলার মিমিক্রি। এক্সাম্পল হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপটোকোকাল এম প্রোটিন কজ রিয়াক্ট উইথ মায়োকার্ডিক্যাল প্রোটিন কজ মায়োকার্ডাইটিস। আর কি আছে, আছে হচ্ছে রিটার সিনড্রোম। তাহলে রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিটার সিনড্রোম আর গালিয়ান বেয়ার সিনড্রোম। তাহলে রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিটার সিনড্রোম, গালিয়ান বেয়ার সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা তারপর আর কি আছে, এপিটপ স্প্রেডিং। আচ্ছা এপিটপ স্প্রেডিং এটা কি, মানে কোন জিনিসটাকে বোঝাচ্ছে, নিউ এক্সপোজার অফ অটো অ্যান্টিজেন, নতুনভাবে যদি অটো অ্যান্টিজেনগুলো এক্সপোজার করে, ঠিক আছে। সিকুয়েস্টেড অটো অ্যান্টিজেন অ্যাজ এ রেজাল্ট অফ ড্যামেজ টু সেল কজ বাই ভাইরাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশন। দিস নিউলি এক্সপোজ অ্যান্টিজেন স্টিমুলেট অটো রিঅ্যাক্টিভ টি সেল অ্যান্ড অটো ইমিউন ডিজিজ রেজাল্ট। আচ্ছা এপিটপ স্প্রেডিং, ঠিক আছে। তাহলে মলিকুলার মিমিক্রি, তারপরে এপিটপ স্প্রেডিং, এর এক্সাম্পল হচ্ছে এসএলই, ইনফ্লামেটরি বায়াল ডিজিজ, কোন ডিজিজ এগুলো। তারপরে এই যে রেগুলেটরি টি সেলের কথা বলেছি, তো ফেইলিয়ার অফ রেগুলেটরি টি সেল এটা একটা হচ্ছে তোমার অটো ইমিউনিটি ডিজিজের কজ, আরেকটা হচ্ছে নিউ অ্যান্টিজেন। তাহলে মোটা দাগে চারটা কজ, একটা হচ্ছে মলিকুলার মিমিক্রি, এপিটপ স্প্রেডিং, তারপরে ফেইলিয়ার অফ রেগুলেটরি টি সেল আর নিউ অ্যান্টিজেন। আচ্ছা এগুলো হচ্ছে তোমার অটো ইমিউন ডিজিজের আলোচনা ছিল। আচ্ছা তারপরে মাইক্রোবিয়াল ইনফেকশন অ্যাসোসিয়েটেড টু অটো ইমিউন ডিজিজ। আচ্ছা ব্যাকটেরিয়া স্টেপটোকোকাল পায়োজেন এটা কি, রিউম্যাটিক ফিভার হয়। কম্পাইলোব্যাক্টার জেজুনি এটা গালিয়ান বেয়ার সিনড্রোম। ইশেরিশিয়া কোলি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস রেটার সিনড্রোম। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ছিল হচ্ছে আমাদের আলোচনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।